গল্পের নাম ৩.৫ হাত জমি। মূল লেখা লেভ তলস্তয় রূপান্তর। প্রফেসর ডক্টর সরকার আব্দুল মানেন। বড় বোন ব্যবসায়ীর স্ত্রী, থাকে শহরে। ছোট বোন কৃষকের স্ত্রী, থাকে গ্রামে। বড় বোন এসেছে ছোট বোনের গ্রামের বাড়িতে বেড়াতে। চা খেতে খেতে দুই বোন গল্প করছিল। বড় বোন বলছিল শহরে থাকার সুযোগ সুবিধার কথা, বেশ বাড়িয়ে বলা, যাকে বলে গল্প দেওয়া। ছোট বোনও গ্রামে থাকার ভালো দিকগুলোর কথা বলে। ছোট বোনের স্বামী পাখম সব শুনছিল। সে বলল, কথা ঠিক, ছোটবেলা থেকেই মাটির কোলে পড়ে আছি, তাই বলে তেমন কোনো অভাব নেই। অভাব কেবল একটি, আমার জমি খুব কম। জমি যদি পাই তাহলে কাউকে পরোয়া করব না, স্বয়ং শয়তানকেও না। শয়তান শুনে বেশ খুশি হল, ভাবল একে নিয়ে মজার একটা খেলা খেলবে। আগে অনেক জমি দেবে, তারপর কেড়ে নেবে। পাখমের জমি ক্রয়। পাখমের বাড়ির কাছে একজন মহিলা বাস করতেন। তিনি ছিলেন ২৪০ একর জমির মালিক। ভালো মানুষ তিনি। প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্কও ভালো। অবসরপ্রাপ্ত একজন সৈনিককে জমিদারির ওভারশিয়ার নিযুক্ত করলেন তিনি। ওভারশিয়ার লোকটি ভালো নয়। নানা ছলছুতায় কৃষকদের জরিমানা করে সে। কারো গরু ঘোড়া বাছুর জমি জিরাতে ঢুকলেই সে জরিমানা করে, অত্যাচার করে। এরই মধ্যে শোনা গেল জমিদার মহিলা তার সব জমি বিক্রি করে দেবেন, আর ওভারশিয়ার কিনে নেবে তার সম্পত্তি। কৃষকরা খুব দুশ্চিন্তায় পড়ে। শেষে সবাই মিলে বেশি দামে জমি কেনার প্রস্তাব দেয় মহিলাকে। মহিলা রাজি হল, কিন্তু শয়তানের ইন্ধনে তারা একত্রিত হতে পারছিল না। তাই যার যার মতো জমি কেনার সিদ্ধান্ত হয়। পাখমের ১০০ রুবল আগেই ছিল। তারপর একটি গাধার বাচ্চা ও অর্ধেক মৌমাছি বিক্রি করল সে। ছেলেকেও পাঠিয়ে দিল চাকরিতে। এভাবে বাকি অর্ধেক টাকা জোগাড় হলো। সব টাকা জুটিয়ে সে ৩০ একর জমি ও ছোট একটি বাগান ক্রয় করল। বেশ, পাখম হয়ে গেল জমির মালিক। তারপর নতুন জমিতে বীজ বুনল, ফসল ফলল প্রচুর। ১ বছরের মধ্যেই সে মহিলার সমস্ত টাকা শোধ করে দিল। এখন সে জমি পুরো মালিক। গভীর যত্ন আর মায়া দিয়ে সে ফসল ফলাত। ঘোড়ায় চড়ে সে জমি জমা দেখতে গিয়ে আনন্দে অভিভূত হয়। গভীর যত্ন আর মায়া দিয়ে সে ফসল ফলাত। তার জমির ঘাসগুলো, ফুলগুলো সবই যেন আলাদা। মন তার আনন্দে ভরে ওঠে। পাখমের বাড়িতে অতিথি। চাষি। একজন চাষি পাখমের বাড়ি আসে। পাখম তাকে থাকতে দেয়, খেতে দেয়। সে জানায় ভ্লাগার ওপার থেকে সে এসেছে। সে আরও বলে সেখানে নতুন একটি পত্তনি হয়েছে। গ্রাম্য পঞ্চায়েতের নাম লেখালেই ১০০ একর জমি পাওয়া যায়। আর সেই কি জমি, সোনার টুকরো। লোকটি আরও বলে একজন গরিব চাষি এলো, কাজ করার দুখানা হাত ছাড়া কিছুই তার ছিল না। এবার সে ১০০ একর জমিতে শুধু গমই ফলিয়েছে। গত বছর শুধু গম বেচে সে আর্ন করেছে ৫,০০০ রুবল। শুনে পাখম উত্তেজিত হয়ে উঠল। তার বর্তমান সহায় সম্পত্তি নিয়ে সে আর সন্তুষ্ট থাকতে পারল না। সুতরাং গরম পড়তেই সে বেরিয়ে পড়ল। ভ্লাগা নদীতে স্টিমারে চড়ে পৌঁছল সামারা। সেখান থেকে প্রায় ২৭৪ মাইল পায়ে হেঁটে পৌঁছল গন্তব্যে। গিয়ে দেখল যেটি সে শুনেছে সবই ঠিক। অতি অল্প দামে উর্বর জমি কেনা যায়। অবিশ্বাস্য হলেও সত্য। প্রতি একরের দাম মাত্র ১০০ বন রুবল। পাখম বাড়িতে ফিরে জমি জিরাত বিক্রি করে দেয়। বসন্তের শুরুতে সে স্ত্রীপুত্র নিয়ে সেই নতুন দেশে পাড়ি জমায়। নতুন দেশে পাখম। নতুন দেশে এসে পাখমে সমাজের সদস্য হয়। আর সদস্য হওয়াতেই সে লাভ করে ১০০ একর জমি। গোচারণ ভূমি তো আছেই। এখানে জীবনযাপন আগের চেয়ে ১০ গুণ ভালো। পাখম নতুন নতুন জমি কেনে, ফসল বনে, লাভ হয় প্রচুর। একবার তো ১,০০০ একর জমি মাত্র ১,১০০ রুবলে কিনে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু এ সময় একজন মহাজন বাড়িতে এসে ওঠে। সে জানায় অনেক অনেক দূরের বাস্কিরদের দেশ থেকে সে এসেছে। সেখানে জমির দাম খুবই সস্তা। ১,০০০ রুবল দিয়ে সে ১,০০০ একর জমি কিনেছে। পাখমকে জমির দলিলটিও দেখালো। লোকটি আরও জানায় যে মানুষগুলো একেবারে ভেড়ার মতো সরল। আপনি অনায়াসে যে কোনো জিনিস তাদের কাছ থেকে বাগিয়ে নিতে পারেন। সুতরাং পাখম কেন ১,০০০ রুবল দিয়ে ১,০০০ একর জমি কিনবে? ওই রুবল দিয়ে সে তো একজন জমিদারই বনে যেতে পারে। বাস্কিরদের দেশে পাখম। একজন মজুর সঙ্গে নিয়ে বাস্কিরদের দেশে যাওয়ার জন্য যাত্রা করল পাখম। সঙ্গে নিল কিছু উপহার।
প্রায় ৩৩২ মাইল পথ হেঁটে গেল তারা। তারপর ৭ দিনের দিন বাস্কিরদের তাঁবুতে গিয়ে হাজির হল। মহাজন যেমন বলেছিল সব ঠিক সেরকমই। খোলা প্রান্তরের নদীটির তীরে এরা বাস করে। ঘরবাড়ি নেই, আছে চামড়ার ছাউনি দেয়া গাড়ি, এর মধ্যেই তাদের বসবাস। এরা জমি চাষ করে না, ফসল ফলায় না। জমিতে চড়ে বেড়ায় ঘোড়া, গরু, মহিষ। ঘোড়ার দুধ এদের প্রিয় খাদ্য, ভেড়ার মাংসও খায়। দুধ থেকে তৈরি কুসিম তাদের পানীয়। এরা সহজ সরল, দয়ালু ও হাসিখুশি। পাখমকে দেখলেই তারা গাড়ি থেকে নেমে অভ্যর্থনা জানালো, আদর আপ্যায়ন করল। পাখমও তাদের উপহার দিল। বিনিময়ে তারা জানতে চাইল যে পাখম কি চায়। তারা জানল পাখম জমি কিনতে চায়। শুনে তারা অতিথির প্রতি খুবই সন্তুষ্ট হল। তারা বলল, আপনি যত জমি চান তত জমি আমরা বিক্রয় করতে রাজি। এ সময় তাদের নেতা স্টারশিনা এসে সবকিছু শুনলেন। তিনিও জানালেন পাখম যত খুশি জমি ক্রয় করতে পারে। জমির দাম দিন প্রতি ১০০ রুবল। দিন প্রতি ব্যাপারটা পাখম উঠতে পারল না। নেতা জানালেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়ে হেঁটে যতটা জমি ঘুরে আসতে পারবে ততটুকু জমির মূল্য। পাখমের স্বপ্ন। পাখম শুয়েছিল পাখির পালকের বিছানায়, খুব আরামদায়ক। কিন্তু তবুও তার ঘুম হয়নি। অনেক জমির মালিক হতে যাচ্ছে সে। ২০০০ একর তো বটেই। চিন্তায়, উত্তেজনায় সারা রাত সে ঘুমোতে পারল না। কিন্তু ভোরের দিকে সে ঘুমিয়ে পড়ল। একটা স্বপ্নও দেখল। বাইরে যেন কার হাসির শব্দ। স্বপ্নেই সে বেরিয়ে গেল। দেখল স্টারশিনা। একটু এগিয়ে দেখল লোকটি স্টারশিনা নয়, সেই মহাজন। এই লোকটি তাকে এখানে আসতে বলেছিল। কিছু জিজ্ঞাসা করতেই লোকটি যেন বদলে গেল। এখন সে ভ্লগার ভাটি থেকে আসা সেই চাষি। সব শেষে পাখম দেখল এ হচ্ছে একটি শয়তান। মাথায় শিং, পায়ে খুর, বিকট শব্দ করে সে হাসছে। অদূরে একটি লোক পড়ে আছে, তার মুখ কাগজের মতো সাদা। লোকটির দিকে তাকিয়ে পাখম দেখল লোকটি সে নিজে। তার দম যেন আটকে এলো। সঙ্গে সঙ্গে ভেঙে গেল ঘুম। চারদিকে ফর্সা হয়ে গেছে। এখনই সূর্য উঠবে, তাকেও জমি দখলের দৌড় শুরু করতে হবে। পাখমের প্রয়োজনীয় জমি। শিকার নামে একটি গোল পাহাড়। এই পাহাড়ের উপর স্টারশিনা তার টুপি রাখল। টুপির মধ্যে পাখমের ১০০ রুবল। এখান থেকেই তার যাত্রা শুরু। পাখম দেখল সবই উর্বর জমি, সোনার টুকরো। অনেক চিন্তা করে সে সূর্য উদয়ের দিকে যাত্রা করল। আস্তেও নয়, খুব জোরেও নয়। ১০০ সর্ষে গজ যাবার পর সে একটু থামল। একটি খুঁটি পুতল। এখন সে লম্বা লম্বা পা ফেলে চলতে লাগল। থেমে আরেকটি খুঁটি পুঁতে দিল। সূর্যের দিকে তাকালে একবার। গোল পাহাড়টার ওপর আলো পড়েছে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ওপরও আলো পড়েছে। হিসাব করে দেখল প্রায় ৩.৫ মাইল পথ হাঁটা হয়েছে। আরও ৩.৫ মাইল হেঁটে সে বাঁ দিকে মোড় নেবে। শরীর তার গরম হয়ে উঠেছে। কোট খুলে ফেলল, জুতাও। হাঁটতে তার খুব ভালো লাগছিল। তাই ভালো ভালো জমি দেখে বাঁক মোড় নিতে লাগল। গোল পাহাড়টা এখন আর দেখা যায় না। পাখম ভাবল মোড়টা বেশ বড় হয়েছে নিশ্চয়। তার শরীর থেকে ঘাম ঝরছে। সে ক্লান্ত বোধ করছে। সে খানিকটা পানি খেল। একটি খুঁটিও পোতা হল। পথে বড় বড় ঘাস, ভ্যাপসা গরম। তার ভিতর দিয়ে সে ছুটতে লাগল। ঠিক দুপুরে সে সামান্য রুটি খেল। দাঁড়িয়ে সামান্য জিরিয়েও নিল। মাটিতে সে বসল না, কারণ বসলে শুতে ইচ্ছে হবে, আর শুলে ঘুমিয়ে পড়তে পারে। রুটি খাওয়ার পর হাঁটতে সুবিধা হল, কিন্তু সামান্য পরেই তার শরীর ভেঙে পড়তে চাইছে। কিন্তু শরীরকে আশকারা দিলে চলে না, কেননা সামান্য কষ্টেই তার অনেক লাভ। এই পথ সে পেরিয়েছে, তারপরও কিছু উর্বর জমি ছেড়ে আসতে পারেনি। কি করে ছাড়ে? চমৎকার তিসি হবে এই জমিগুলোতে। গোল পাহাড় থেকে ১০ মাইল পথ দূরে এসেছে সে, আর পশ্চিম আকাশে সূর্য অনেকটা হেলে গিয়েছে। অথচ সে ফিরতে পেরেছে ১ মাইলের চেয়ে সামান্য বেশি। এখন সে আর কোনো বাঁক নিচ্ছে না। সোজাসুজি হেঁটেও সে যেন এগুতে পারছে না। জুতা সে খুলে ফেলেছিল অনেক আগেই। এখন খালি পা কেটে ছিঁড়ে গিয়েছে। হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে। শরীর কাঁপছে, পা কাঁপছে।
একটু বিশ্রামের বদলে সে সব কিছু দিয়ে দিতে পারে, কিন্তু বিশ্রাম করলে চলবে না। তাই কে যেন চাবুক মেরে মেরে তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কত পথ বাকি, অথচ সে মৃতপ্রায়। এত পথ সে পেরিয়ে এসছে, কি করে তা ফিরে যাবে? কিন্তু ফিরতে তাকে হবেই। সব অর্থ, সব পরিশ্রম বৃথা যেতে পারে না। পা ফেটে রক্ত ঝরছে, তবুও সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তবুও যেন এগুতে পারছে না। কোট, জুতা, ফ্লাস্ক, টুপি সব ছুঁড়ে ফেলে দিল, তবুও দৌড়াতে তার দারুণ কষ্ট হচ্ছে। বুকের ভিতর কে যেন হাঁপড় টানছে, হৃৎপিণ্ডের ভিতরে মারছে হাতুড়ি। পা দুটি দেহের ভার সইছে না, ভেঙে পড়ছে। জমির কথা সে ভুলে গেল, নিজেকে বাঁচানোই এখন একমাত্র চিন্তা। সূর্য এখন অস্ত যাওয়ার পথে। গোল পাহাড়ের লোকগুলো তাকে ডাকছে, চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছে। সে শেয়ালের চামড়ার টুপিটি মাটিতে পড়ে থাকতে দেখল। তার ভিতরে টাকা, তার পাশে দাঁড়িয়ে স্টার্সিনা। তার স্বপ্নের কথা মনে হল, তবুও সে পৌঁছাতে চায়। নিজেকে সে খুন করেছে, তবুও দৌড় বন্ধ করল না। সূর্য যখন অস্ত গেল তখন সে পাহাড় ছুঁয়েছে। একটি মুমূর্ষু জন্তুর মতো সে পাহাড় ডিঙিয়ে টুপিটি স্পর্শ করল। স্পর্শ করতে করতে সে নিচে পড়ে গেল। স্টার্সিনা চিৎকার করে উঠল, হায় যুবক, অনেক জমি তুমি পেলে বটে। পাখমের মজুর ছুটে গেল তার কাছে, তাকে টেনে তুলতে চেষ্টা করল। তখন তার মুখ দিয়ে রক্তের ধারা বইছে। পাখম মারা গেল। স্টার্সিনা হাসতে লাগল। শেষে 3.5 হাত জমির মধ্যে পাখমের সমাধি হল। শিক্ষণীয় বার্তা। পাখমের গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় শত্রু হতে পারে তার নিজের লোভ। সে যা পেয়েছে তাতেই যদি তৃপ্ত থাকত, হয়তো জীবনটা এত করুণভাবে শেষ হতো না। আমরা অনেকেই ভাবি আর একটু পেলেই বোধহয় জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু সেই আর একটু চাইতেই চাইতেই আমরা হারিয়ে ফেলি নিজেরা। তাই মনে রাখুন, লোভ করলে জমি বাড়ে না, ক্ষতি বাড়ে। আর সন্তুষ্টি থাকলেই জীবন সুন্দর হয়। এই গল্পটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এমনই আরও হৃদয় ছোঁয়া ও শিক্ষণীয় গল্প পেতে নলেজ অ্যান্ড ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন জ্ঞানের গল্পে ও জীবনের কথায়। নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার জীবনে কোন জায়গায় লোভ আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। আমরা অপেক্ষায় থাকব আপনার উত্তরের।